সো আসিফের সাথে আমার ফার্স্ট দেখা হয় 18 জুলাই। আমি আর আমার ওয়াইফ 10 নম্বরে আসি। যখন আমরা ফেসবুক টিভিতে যখন দেখছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে, সবাই আন্দোলনে আসছে, আমার কাছে মনে হয়েছে যে আসলে যাওয়া দরকার। তো আমি আর আমার ওয়াইফ প্রথম আমরা 10 নম্বরে যাই। ওখানে গিয়ে হঠাৎ করে পুলিশ 2 নম্বর থেকে টিয়ার শেল গুলি ছোড়াছুড়ি শুরু করে। তখন আমরা 10 নম্বরে ঠিক মোড়ে দাঁড়ানো, আমরা ব্যাক করছিলাম, হঠাৎ করে দেখি 2টা ছেলের সামনে, এর মধ্যে একজন আছে। আমি ওকে দেখে জড়ায় দিলাম কি ভাই তুই আসছিস? ও বলে ভাই আপনি আসছি, খুব ভালো লাগলো। তখন আমি আমার ওয়াইফকে বাসায় পাঠায় দিয়ে রিক্সা উঠায় দিয়ে আমি আর ও প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা 10 নম্বর স্টে করি। তারপরে আমরা পরের দিনে প্ল্যান করি, আমি বলি পরের দিন তাহলে জুম্মার পরে আবার আয় 10 নম্বর, আমরা একসাথে 10 নম্বর বসবো। জুম্মার পরেই নামাজটা পড়েই আমি এসে পড়ি। আসিফ আমার আগেই চলে যায়, সে 10 নম্বরে স্টে করে। তখন 10 নম্বরে খুব বাজে অবস্থা ছিল। আপনারা হয়তো জানেন 19 তারিখে আসলে ওরা খুব বেশি গোলাগুলি শুরু করে। 10 নম্বরে আমি আসার একটু আগেই প্রায় 30-40টা বাইক জুম্মার পরপরই কাজীপাড়া থেকে গুলি করতে করতে 10 নম্বরে ঢুকে যায়। আসিফ তখন ওখানে ছিল, আইসা আমাকে বললো যে ভাই আজকে অবস্থা খুবই খারাপ, আমাদের সতর্ক থাকতে হবে। সাডেনলি আমরা তখন 10 নম্বর মোড়ে হঠাৎ করে 2 নম্বর থেকে পুলিশ গুলি করে থাকে। আমরা শাহালি থেকে পিছনে ফলপুরের দিকে আসতে থাকি। পরে আমরা অনেক সাহস নিয়ে, মূলত আসিফের অনেক সাহস ছিল, আমরা আবার ওদের দাবরানি দিয়ে আমরা 2 নম্বরের দিকে পাঠাই। আমরা সুইমিং কমপ্লেক্সের ওখানে দাঁড়াই। এরপরে তখন অলমোস্ট প্রায় 5:30টার মতো বাজে। ওই টাইমে আসিফ আমাদেরকে বললো যে আমরা দুজন মিলে বললাম চল তাহলে আমরা আসর নামাজটা পড়ে আমরা বাসায় চলে যাব, সন্ধ্যার পরে এখানে থাকা যাবে। আমরা 6:30টার দিকে নামাজে গেলাম, 10 নম্বরে নামাজ পড়লাম। নামাজ পড়ে বের হয়ে একটা ফ্রেন্ড ছিল, আরিফ টাইপের আরও ফ্রেন্ড ছিল আমার, ওদেরকে ফোনটা তোরা কই, বললো আমরা ফলপুরের এখানে খুব গোলাগুলি হচ্ছে। তো আমরা 10 নম্বর থেকে নামাজটা পড়ে বের হই, ফলপুরের দিকে এসে আমাদের দাঁড়ালেন। এই টাইমেই 10 নম্বর গোলচত্বর থেকে পুলিশ ফায়ার করা শুরু করছে, এবং পুলিশের যে গাড়িটা থাকে ওইটা থেকে ওরা খুব বাজেভাবে ফায়ার করতেছে। আসিফ যখন গুলি করতেছিল, আসিফ আমার সামনে, আসিফের সামনে আরেকটা ছিল। আসিফ একটা ঠেলা গাড়ির মতো, কার্টের মতো, যারা খুব রাস্তায় যারা ফটল ওরেঞ্জের দাঁড়ানো, তার ঠিক সামনে আরেকটা ছেলে দাঁড়ানো। আসিফ বারবার ওকে বলছিল এই বেটা তুই বস, দাঁড়াইস না, দাঁড়াইলে কিন্তু গুলি খাবি। তার ঠিক পিছনেই একটা 10 নম্বরের ফলপুরটির মোড়ে একটা খাম্বা ছিল। খাম্বার মধ্যে আমরা 3জন এক সিরিয়ালে দাঁড়াবো যদি গুলি না লাগে। হঠাৎ করেই আসিফ বসে পড়ে এভাবে ধরেই সে সাইডে আসতে পড়লো। আমার কাছে মনে হয়নি কিছু একটা হয়েছে। আমি দৌড়ায় গেলাম, দৌড়ায় গিয়া ওকে ধরলাম কি হয়েছে, তো ও বললো ভাই মনে হয় গুলি খাইছে। এটাই ছিল ওর কথা। আমি ওকে ধরি, এভাবে করা ছিল, ওর এদিক দিয়ে রক্ত পড়তেছে। আমরা প্রথমে মনে করছিলাম ওর হাতে হয়তো ও গুলি খাইছে, যেহেতু হাতটা এভাবে ধরা ছিল। আমরা হাতে দিয়ে কোনো কিছু নেই, কিন্তু ওর এদিক দিয়ে রক্ত পড়ছে। আমরা মনে হচ্ছে গলা। পরে ওর গেঞ্জিটা ওকে নামাই, ঠিক এই জায়গাটা থেকে আপনারা সবাই দেখছেন ভিডিওটা, গল করে রক্ত পড়ছে আর পড়ছে। তো তখনই আসলে আমি আমার ফ্রেন্ড আমরা ব্ল্যাঙ্ক আউট হয়ে যাবো, কী করবো না করবো, মানে আমাদের মাথায় আসলে ঢুকেছিল। ও তখন ওর পুরো শরীরটা ছেড়ে দেয়। এই টাইমেই একজন লোক গামছা নিয়ে আসে, একজন একটা রিক্সা নিয়ে আসে। দুজনই আমরা রিক্সায় উঠাবো, গামছাটাতে কোনো বাঁধার চেষ্টা করি, কিন্তু কিছু করতে পারতেছিলাম না, এত রক্ত পড়ছে। হঠাৎ করে এক ভাই আসলো, উনি চিৎকার দিয়ে বলো আমি ডাক্তার, আপনারা সব। উনি আসিফকে কোলে করে রিক্সার উপরে বসে গর্তের ভিতরে আঙুল ঢুকে গেছে যাতে ব্লিডিংটা বন্ধ হয়। তো রিক্সা করে আগে গেল, আমি রিক্সার পিছনে দৌড়ায় গেলাম। আমার আসলে সাহস বলেন আর যাই বলেন, আসলে মানে কোনোভাবেই আমি পাচ্ছিলাম না নিতে যে আসিফ ওটির ইয়াতে শুয়ে আছে, আমি কী করবো। পরে উনি প্রাথমিক ট্রিটমেন্ট দিল, বস টস দিল। আরেকটা ফ্রেন্ড ছিল আরিফ, ও ভিতরে ছিল। পরে এক ফ্রেন্ড এসে বললো জলদি অ্যাম্বুলেন্স নিয়ে ওকে এখানে রাখা যাবে। পরে আমরা আরও 2জন বের হয়ে একটা অ্যাম্বুলেন্সে ডাকলাম। ওই অ্যাম্বুলেন্সে আসিফকে উঠানো হলো, সাথে আরেকজন গুলিবিদ্ধ ছেলে ছিল।
দুইজনকে উঠাইছে, ওর সাথে আমার ফ্রেন্ড গেল আরিফ, আর হচ্ছে ওই ওই যুদ্ধটার সাথে আরেকজন ছিল। অ্যাম্বুলেন্সে কোনো জায়গা ছিল, আমি ওখানে দাঁড়ায় আছি, আমার টি শার্ট, আমার যে শার্ট ছিল, প্যান্ট সব রক্তে ভরা। আমার এক ফ্রেন্ড বলো কীভাবে যাইস না, তো সমস্যা হতে পারে, ড্রেসটা চেঞ্জ করে যায়। আসিফের সাথে আমার ফ্রেন্ড আরিফ সোরা দিতে গেল, আমি ওর ফ্রেন্ডের বাসায় গেছি ড্রেস চেঞ্জ করতে, ওর বাসায় মণিপুরে। ড্রেস চেঞ্জ করে করতেই আরিফ ফোন দিয়ে বললো যে আসিফ আমাদের সাথে। পরে আমি গেলাম, গিয়ে আমি আসলে সত্যি কথা কি, আমি আর আসিফের লাশ আমি আর দেখি না, ওর ওই চেহারা আমি আর দেখি না। কেন দেখি না? আমি আসিফকে চিনি এমনভাবে, আপনাদের কাছে শেয়ার করি, ও আমাদের মধ্যে ছিল সবচেয়ে হাস্যোজ্জ্বল ছিল। ও অলওয়েজ বড় ভাইদের সাথে প্রচণ্ড লেভেলের মজা করত, দুষ্টমি ফাইজদামি করত, এবং আমাদের যদি কখনো কোনো ব্লাড লাগতো সবার আগে আমরা ফোনটা দিলাম আসিফ। যে কারো যে কোনো হেল্পে, যে কোনো ক্ষেত্রে সবার আগে আমরা আসিফের ফোন দিই। ও এরকম একটা ছেলে ছিল। তো আমার কাছে মনে হয়েছে এই লাশটা দেখা আসলে আমার পক্ষে সম্ভব। পরে আমরা হসপিটালে গেলাম, ওখান থেকে মার্কাজুলোকে গোসল করা বাসায় নিয়ে আসলাম, আঙ্কেলকে বললাম, ওখানে ওর একটা জানাজা হইল, পরে ওকে মাগুরায় নিয়ে গেল, মাগুরাতে ওকে দাফন করা হয়েছে। ওই দিন আসলে যা হয়েছে, যেভাবে ফায়ারিং করছে, আমার স্পষ্ট মনে আছে। তখন আমরা 10 নম্বর সুইমিং কমপ্লেক্সের সামনে পুলিশ স্টেশনের ধাবরানিতে আমরা পিছনে দিয়ে দাঁড়াইছি, হঠাৎ করে একটা হেলিকপ্টার আসছে। বিশ্বাস করবেন না, আমার কাছে মনে হয়েছে আমি কোনো মুভি সেটে বসে আসছি, কোনো হলিউডের মুভি দেখতেছি আমি। ওরা 10 নম্বর, ওরা হেলিকপ্টার থেকে যেভাবে টিয়ারশেল আর রাবার বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং গুলি করতেছিল, মানে ইটস আনবিলিভেবল। আমরা ওখানে দাঁড়াতে পারছিলাম না টিয়ারশেলের গন্ধ, এত বাজে অবস্থা ছিল। আর আল্লাহর কাছে আমি এটাই করবো যে সে অজু অবস্থায় মারা গেছে, আমরা মাত্র আসর নামাজ পড়ে আমরা বেরিয়েছি। আল্লাহ যাতে ওকে শহীদের মর্যাদা দেয়, এবং আমরা যেই আসি, আমরা আসিফকে চিনি, আজকে যারা আমরা সবাই একসাথে ছিলাম, আমি চাই যে দেশটার জন্যই কিন্তু ও কিন্তু কোনো দলীয় ট্যাগ নাই, আজ পর্যন্ত কোনো দলীয় ট্যাগ নাই। মানে ও কিন্তু গেছে দেশের একটা অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য, এই কারণেই গেছে, আমিও এই কারণেই গেছি। আমাদের ফিউচার জেনারেশন, তোমরা যারা তোমাদের কথা চিন্তা করে, আমার সন্তানের বয়স 4 বছর, আমি ওর কথা চিন্তা করে গেছি। ও কিন্তু এসব কথা চিন্তা করে এই যুদ্ধে গেছে। সো আমি চাই তোমরা ভাই কখনোই কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করবা, অ্যাটলিস্ট আসিফের কথা চিন্তা করে। প্রত্যেকটা মানুষের আমার কথা সবসময় ভয়েস টেস্ট করা দরকার নেই, মাঝে মাঝে তোমরা যদি ভয়েস টেস্ট না পারো, মনে মনে প্রতিবাদ করো যেখানে পারবে। ধরো তোমার কোনো ফ্রেন্ড ভুল করতেছে, তাকে থামাও, তাকে বুঝাও। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় শিক্ষা পাবে প্রতিটা জায়গাতে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আসিফকে সবসময় মনে রেখে ভালো কাজগুলো করার। আল্লাহ পাক যাতে আমাদেরকে এই সাহস দেয়, আমাদেরকে যাতে দেশটাকে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, কারণ সামনে অনেক বড় চ্যালেঞ্জ। স্বাধীনতা আসলে অর্জন করছি আমরা, কিন্তু রক্ষা করতে হবে আমাদের সবাইকে, বিশেষ করে তোমরা যারা নিউ জেনারেশন তাদেরকে। এটুকুই বলার ছিল। ধন্যবাদ।